ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা চলে এসেছি তোমরা যারা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য পর্ষদের টেস্ট পেপার সলভিং এর আরেকটা ভিডিও নিয়ে। আজ আমরা পেজ নাম্বার 358-তে যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেট রয়েছে তার 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা এখন ডেইলি 2 মার্কসের 5 মার্কসের তোমাদের জন্য লাইফ সায়েন্সের ভিডিও নিয়ে আসছি। তো সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা জরুরি। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের পেশিগুলির সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করতে দিয়েছে। প্রথমে বলেছে ফ্লেক্সার পেশি। ফ্লেক্সার পেশির সংকোচনের ফলে দুটি অস্থি যারা একে অপরের থেকে দূরে রয়েছে তারা নিকটবর্তী হয়। ওকে, এক্সটেনশন পেশি। এক্সটেনশন পেশি সংকোচনের ফলে দুটি কাছাকাছি অবস্থিত অস্থি তাদের সন্ধিস্থল থেকে দূরে সরে যায়। অ্যাবডাক্টর পেশি। অ্যাবডাক্টর পেশির সংকোচনের ফলে যে কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায়। ঠিক আছে, যে কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায়। আর রোটেটার পেশি। রোটেটার পেশির সংকোচনের ফলে কি হয়? রোটেটার নাম থেকেই বুঝতে পারছো যে রোটেটার পেশির সংকোচনের ফলে দেহের কোনো অংশ আবর্তিত হতে সাহায্য করে বা রোটেশন হতে এতে সাহায্য করে। ওকে, তো তোমাদের জন্য আমার কোয়েশ্চেন থাকলো এই 4 রকমের পেশির একটি করে উদাহরণ তোমরা নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবে। কোন টাইমে আমি কোয়েশ্চেনটা করছি সেই টাইম স্ট্যাম্পটা দিয়ে, তাহলে আমার উত্তর খুঁজে পেতে সুবিধা হয়, আর যারা সঠিক উত্তর দেবে তাদের নামে আমি নেক্সট ভিডিওয়ে ঘোষণা করব। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে জিববেরেলিন এবং সাইটোকাইনিনের পার্থক্য লিখতে দিয়েছে। বলেছে প্রথমে প্রবাহের অভিমুখ। দেখো, জিববেরেলিনের প্রবাহ হচ্ছে উভমুখী, কিন্তু সাইটোকাইনিনের প্রবাহ হচ্ছে সব দিকে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রবাহের অভিমুখ দিয়ে পার্থক্য। কাজ: জিববেরেলিন বীজের এবং মুকুলে সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, সাইটোকাইনিন অন্যদিকে কি করে? এটি গাছে কোষ বিভাজনে সাহায্য করে, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, এছাড়া পত্রমোচনকে বিলম্বিত ঘটায়। ঠিক আছে, চলো নেক্সট যাচ্ছি। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির 4টি কাজ লিখতে বলেছে। তো দেখো, থাইরয়েড গ্রন্থি থেকে আমরা জানি T3 এবং T4 হরমোন খরিত হয়, এবং তাদের কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে আমাদের দেহে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করা, যেমন কিটোন বডির উৎপাদন কমানো, তারপরে গ্লুকোজ উৎপাদনে সাহায্য করা, ঠিক আছে, ইত্যাদি বিপাকক্রিয়ায় সাহায্য করা। সেকেন্ড কাজ হচ্ছে এটি আমাদের শরীরে তাপ উৎপাদন এবং অক্সিজেনের ব্যবহার নিয়ন্ত্রণ করে আমাদের যে মৌল বিপাকের হার অর্থাৎ BMR তা নিয়ন্ত্রিত করে, তার হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। তৃতীয় হচ্ছে এটি আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা রয়েছে তার ক্রমপরিণতিতে সাহায্য করে। ঠিক আছে, এবং ফোর্থ হচ্ছে এটি আমাদের হার্দ উৎপাদ বাড়াতে সাহায্য করে, রক্তচাপ বাড়াতে সাহায্য করে, এগুলি করে থাকে। ওকে, নেক্সট যাচ্ছি। দেখো, বলছে একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ দাও। একটি নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন। তারপরে বলছে স্নায়ুতন্ত্রে যদি সাইন্যাপস না থাকতো তাহলে কি হতো? সাইন্যাপস কি করে? একটি নিউরন থেকে অপর নিউরনে স্নায়ু প্রবাহ পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, তো যদি আমাদের দেহে সাইন্যাপস না থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো? তাহলে আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেখানে স্নায়ু প্রবাহ বন্ধ হয়ে যেত, এবং যার ফলে কোনো উদ্দীপনায় আমরা সাড়া দিতে পারতাম না, এবং আমাদের দৈহিক সমস্ত কাজকর্ম কিন্তু ব্যাহত হতো। ওকে, নেক্সট বলছে, দেখো নিচের দুটি শব্দকে ব্যাখ্যা করতে বলেছে। কাইনেটোকোর। কাইনেটোকোর হচ্ছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত প্রোটিন সদৃশ্য অংশকে আমরা কাইনেটোকোর বলি, যেখানে বেম গঠনের সময় বেম তন্তুগুলি এসে যুক্ত হয় ক্রোমোজোমের সাথে। ওকে, অ্যালিল। অ্যালিল হচ্ছে সমসংস্থ ক্রোমোজোমে অবস্থিত যে কোনো একটি নির্দিষ্ট লোকাসে একই জিনের বিভিন্ন রূপ ভেদকে আমরা অ্যালিল বলি। ঠিক আছে, তারপর উদাহরণ দেবে যে যেমন মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্যের জন্য দায়ী দুটি অ্যালিল হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি। ক্যাপিটাল টি অ্যালিলটি হচ্ছে দীর্ঘ মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য দীর্ঘ হওয়ার জন্য দায়ী, এবং স্মল টি হচ্ছে খর্ব দৈর্ঘ্যের মটর গাছের জন্য দায়ী। ওকে,
নেক্সট যাচ্ছি, দেখো কোষ বিভাজনে মাইক্রোটিউবিউল এবং মাইটোকন্ড্রিয়া কি ভূমিকা পালন করে লেখো। তো প্রথমেই লিখবে কোষ বিভাজনে মাইক্রোটিউবিউলের ভূমিকা কি, যে উদ্ভিদ কোষে বেম তন্তু গঠন করতে সাহায্য করে হচ্ছে মাইক্রোটিউবিউল। আর মাইটোকন্ড্রিয়া কি করে, যেহেতু মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর বলি, এটি এটিপি উৎপাদনের মাধ্যমে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে থাকে। নেক্সট, অস্থানিক পত্রজ মুকুলের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তারের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে, এটি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। তো এখানে তোমরা পাথরকুচির উদাহরণ দেবে এবং একটি ছবিও এঁকে দেবে, যে এটার পাথরকুচির পাতার কিনারে আমরা দেখতে পাই অনেক অস্থায়ী পত্রজ মুকুল গঠিত হয় এবং এই পত্রজ মুকুলগুলির নিচ থেকে আমরা দেখতে পাই যে অস্থানিক মূলও দেখা যায়। ঠিক আছে, এবার এই পত্রজ মুকুলগুলি তাদের মূল সমেত, ঠিক আছে, যখন এই পাতার থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে তখন সেখানে তারা নতুন অপত্য উদ্ভিদের কিন্তু সৃষ্টি করে। ঠিক আছে, তো এভাবেই কিন্তু অস্থানিক পত্রজ মুকুলের মাধ্যমে পাথরকুচির ক্ষেত্রে অঙ্গজ জনন ঘটে থাকে। নেক্সট, একটি হিমোফিলিয়া রোগীর বাহক মহিলার স্বামী হিমোফিলিয়া আক্রান্ত, তাদের একটি কন্যা সন্তান হলো, ওই সন্তানের হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত তা বিশ্লেষণ করো। দেখো মহিলা বলেছে বাহক, ঠিক আছে, তাহলে মহিলার বুঝতেই পারছো জিনোটাইপ কি হবে, মহিলার জিনোটাইপ হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। ঠিক আছে, কারণ আমরা জানি হিমোফিলিয়া যেহেতু একটি এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন রোগ, তাহলে বাহক হতে গেলে ওই মহিলার একটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক হবে যেটা এক্স ক্যাপিটাল এইচ, আর একটি এক্স ক্রোমোজোমে আমরা হিমোফিলিয়ার মিউটেশন যুক্ত জিন দেখতে পাবো, সেটা হচ্ছে এক্স স্মল এইচ এই ক্রোমোজোমটিতে। ঠিক আছে, তো এই মহিলার সাথে বিবাহ দেওয়া হয়েছে কার, একজন হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষের, তাহলে পুরুষের ক্ষেত্রে জিনোটাইপ কি হবে এক্স স্মল এইচ ওয়াই। ঠিক আছে, কারণ পুরুষের একটি এক্স ক্রোমোজোম এবং এই যেহেতু হিমোফিলিয়া আক্রান্ত পুরুষটি, তাই তার জিনোটাইপ এক্স ক্রোমোজোমটিতে কিন্তু হিমোফিলিয়ার মিউটেটেড অ্যালিল দেখতে পাবো আমরা, তাই এটা এক্স স্মল এইচ। ঠিক আছে, তো এটা তোমরা প্রথমে লিখবে, এটা হচ্ছে জনিত্রী জনু বা প্যারেন্টাল জেনারেশন, পি করে এভাবে লিখবে, এটার নিচে লিখবে বাহক মাতা, এটার নিচে লিখবে হচ্ছে হিমোফিলিক পিতা। তো তারপরে দেখো এখান থেকে গ্যামেট কি কি হবে, গ্যামেট বলে লিখবে বাপাশে, দিয়ে লিখবে যে এখান থেকে দুরকম গ্যামেট হবে, একটা তো হবে হচ্ছে এক্স ক্যাপিটাল এইচ, আর একটা গ্যামেট হবে মায়ের থেকে এক্স স্মল এইচ। ঠিক আছে, আর বাবার থেকে দুরকম গ্যামেট কি হবে, একটা তো হবে এক্স স্মল এইচ গ্যামেট, ওকে, এবং আরেকটি গ্যামেট হবে ওয়াই গ্যামেট। ঠিক আছে, তো তারপরে তোমরা এই গ্যামেট গুলি লেখার পরে এদিকে বাঁ পাশে লিখে দেবে গ্যামেট। ওকে, গ্যামেট লেখার পরে চেকার বোর্ডটা করবে। ঠিক আছে, চেকার বোর্ডে এই চারটি জিনিসকে তোমরা এরকম ভাবে সাজাবে। ওকে, এরকম ভাবে সাজাবে, উপরে তোমরা বাবার গ্যামেট গুলো লিখবে এক্স স্মল এইচ ওয়াই, আর নিচে বাঁ সাইডে মায়ের গ্যামেট গুলো লিখবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। ঠিক আছে, আর বাঁ পাশে লিখবে এটা কোন জেনারেশনের কথা আমরা বলছি, F1 জনু বা প্রথম অপত্য জনুর কথা বলছি, তাহলে এটা F1 জনু। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো কি হবে, এখানে দুটি কন্যা সন্তান হবে, একটা তো হবে এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ। ঠিক আছে, এটা বুঝতেই পারছো, এই কন্যা সন্তানটা হবে বাহক কন্যা সন্তান, আরেকটি কন্যা সন্তান হবে এক্স স্মল এইচ এক্স স্মল এইচ, তার মানে এটি হিমোফিলিয়ায় আক্রান্ত কন্যা সন্তান। আর পুত্র কি কি হবে, পুত্র একটা হবে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। ঠিক আছে, এবং আরেকটি পুত্র হবে এক্স স্মল এইচ ওয়াই। ঠিক আছে, তাহলে একটি স্বাভাবিক পুত্র এবং একটি বাহক পুত্র। তোমাকে কন্যা সন্তানের কথা বলেছে, তো দেখো দুরকম কন্যা সন্তানের মধ্যে একজন হচ্ছে বাহক এবং একজন হচ্ছে হিমোফিলিয়ায় আক্রান্ত, তাহলে এই পুরুষ এবং মহিলা যদি একটি কন্যা সন্তান হয় তাহলে তার 50% চান্স থাকে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার। ঠিক আছে, কারণ সে যদি মায়ের থেকেও এক্স স্মল এইচ পায় এবং বাবার থেকেও এক্স স্মল এইচ পায় তাহলে কিন্তু সে হিমোফিলিয়ায় আক্রান্ত হবে, তাহলে যে কোনো কন্যা সন্তানের কিন্তু 50% চান্স থাকছে বা সম্ভাবনা থাকছে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার। ওকে, তো এটাই তোমরা গুছিয়ে লিখবে। নেক্সট বলছে দেখো মটর গাছের ক্ষেত্রে পৃথকীভবন সূত্র প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে বৈশিষ্ট্য নির্বাচন করতে বলা হলো, এরকম বিপরীত গুণসম্পন্ন বৈশিষ্ট্য দুটি বৈশিষ্ট্যের নাম লিখতে বলেছে। পৃথকীভবনের সূত্র মানে বুঝতেই পারছো প্রথম সূত্র, তো যে কোনো দুটি বিপরীত গুণসম্পন্ন বৈশিষ্ট্যের নাম তোমরা লিখতে পারো, যেমন ধরো তোমরা লিখলে যে মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, সেখানে দুটি বিপরীত বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘ কাণ্ড এবং খর্বকাণ্ড। এছাড়া তোমরা লিখতে পারো যে মটর গাছের ফুলের রং, সেক্ষেত্রে দুটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রকট গুণটি হচ্ছে আমাদের বেগুনি রঙের ফুল আর প্রচ্ছন্ন গুণ হচ্ছে সাদা রঙের ফুল, তেমনি মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রকট হচ্ছে দীর্ঘ কাণ্ড, প্রচ্ছন্ন
জন্য হচ্ছে আমাদের খর্বকাণ্ড। ঠিক আছে, যে কোনো দুটি, 7টির মধ্যে যে কোনো দুটি লিখতে পারো। নেক্সট বলছে দেখো বিবাহের আগে জেনেটিক কাউন্সিলিং এর দুটি প্রয়োজনীয়তা লিখতে বলেছে। তো দেখো বিবাহের আগে জেনেটিক কাউন্সিলিং করলে কোনো মহিলা বা পুরুষ যারা বিবাহ করতে চলেছে তাদের মধ্যে কেউ সেই রোগটির বাহক কিনা সেটির সম্বন্ধে জানা যায়, কোনো একটি জেনেটিক রোগের বাহক কিনা তার সম্বন্ধে জানা যায়। ঠিক আছে, প্রথম কথা বাবা মা বাহক কিনা সেটি জানা গেল। সেকেন্ড হচ্ছে যে এই যদি জানা যায় যে তারা বাহক, তাহলে বোঝা যায় যে তাদের সন্তানদের মধ্যে ওই রোগটি হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, তো সেই ভিত্তিতে কিন্তু তারা তাদের যে গর্ভাবস্থা সেটি কিন্তু পর্যালোচনা করতে পারেন যে তারা সন্তান নেবেন কি নেবেন না। ঠিক আছে, তো তাদের সন্তানদের সেই জেনেটিক রোগটিতে আক্রান্ত হবার সম্ভাবনা কত সেটিও জানা। তাহলে দুটো জিনিস জানা যায় জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে। এক তো হচ্ছে যে ছেলে বা মেয়েটি বিবাহ করতে চলেছে তারা কেউ কোনো জেনেটিক রোগের বাহক কিনা, এবং সেকেন্ড হচ্ছে যে তারা যদি বিবাহ করে তাহলে তাদের সন্তানদের সেই জেনেটিক রোগটি হবার সম্ভাবনা কত। এই দুটি জিনিস কিন্তু জানা যায়, তোমরা থ্যালাসেমিয়ার উদাহরণ এখানে দিতে পারো। নেক্সট বলছে দেখো কর্মী মৌমাছিগুলি মৌ নৃত্যের দ্বারা ফরিজাতদের কি বার্তা দেয়। তো দেখো কর্মী মৌমাছিরা বিভিন্ন ধরনের মৌ নৃত্য করে থাকে। যদি খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হয় তাহলে তারা চক্রাকার নৃত্য করে, এবং খাদ্যের উৎস যদি 100 মিটারের বেশি দূরে হয় তাহলে তারা ওয়াগল ডান্স করে বা ওয়াগল নৃত্য করে। তো তারা কতক্ষণ ধরে নাচছে সেটার মাধ্যমে বোঝা যায় যে খাদ্যের উৎসটি কত দূরে, এবং তারা কিভাবে নাচছে তার থেকে বোঝা যায় যে খাদ্যের উৎসটি মৌচাক থেকে কোন দিকে। ঠিক আছে, তাহলে খাদ্যের উৎসের দূরত্ব এবং দিককে তারা কিন্তু এইভাবে নির্দেশ করে থাকে। নেক্সট বলছে যোগ্যতর্মের উদ্বর্তন ধারণাটি ব্যক্ত করো। ঠিক আছে, তো যোগ্যতর্মের উদ্বর্তন প্রথমে লিখবে, এটা হচ্ছে বিজ্ঞানী ডারউইনের প্রতিপাদ্য। ঠিক আছে, যেখানে বিজ্ঞানী ডারউইন বলেছিলেন যে জীবন সংগ্রামে যেসব জীবেরা লিপ্ত হয় তাদের মধ্যে যাদের ক্ষেত্রে ছোট ছোট সহায়ক অভিযোজনমূলক বৈশিষ্ট্য এসে যায়, দেখা যায় যে জীবন সংগ্রামে তারাই জয়ী হয় এবং তারাই কিন্তু বেঁচে থাকার অধিকারী হয়, বাকিরা কিন্তু ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। তাহলে এই ছোট ছোট অভিযোজনের সহায়ক বৈশিষ্ট্য যাদের মধ্যে আসে তারা যে জীবন সংগ্রামে এভাবে উত্তীর্ণ হচ্ছে বা উত্তরণ হচ্ছে, তাই তাদের এই উত্তরণকেই আমরা বলে থাকি যোগ্যতমের উদ্বর্তন। ঠিক আছে, বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। নেক্সট বলছে দেখো অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তো প্রথমেই বলবে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এই সূত্রটি হচ্ছে বিজ্ঞানী ল্যামার্কের। তিনি বলেছিলেন যে পরিবেশের প্রভাবে কোনো জীব তার জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জন করে সেটার পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারণ করে। এইভাবে প্রত্যেক প্রজন্মে অর্জিত সামান্য সামান্য বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে জমা হতে হতে একদিন সেটা একটা বড় পরিবর্তন হিসেবে দেখা দেয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। তো বিজ্ঞানী ল্যামার্ক এর উদাহরণ হিসেবে তোমরা বলবে যে জিরাফের ক্ষেত্রে বলেছিলেন যে জিরাফের গলা প্রথমে ছিল ছোট এবং তাদের পাও ছিল ছোট, কিন্তু উঁচু গাছের ডালে পাতা খাওয়ার জন্য তারা প্রত্যেক প্রজন্মে ধীরে ধীরে তাদের গলা এবং সামনের পা একটু একটু করে ব্যবহার করতো, বেশি বেশি ব্যবহার করতো, যার ফলে তাদের গলা এবং সামনের পা ধীরে ধীরে একটু একটু করে লম্বা হতে শুরু করে। ঠিক আছে, এবং এইভাবে প্রত্যেক প্রজন্মে একটু একটু করে লম্বা হতে হতে সেই বৈশিষ্ট্যটি প্রতি প্রজন্মে সঞ্চারিতও হতে থাকে, এবং ধীরে ধীরে তাদের পা কিন্তু আধুনিক যুগে দেখা যাচ্ছে তাদের পা এবং গলা দুটোই কিন্তু দীর্ঘ হয়ে লম্বা জিরাফের আবির্ভাব কিন্তু হয়েছে। ওকে, নেক্সট বলছে দেখো মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, এরকম দুটি ঘটনা উল্লেখ করে তার সার্থকতা প্রমাণ করো। তো দেখো মানুষ কৃষিক্ষেত্রে অধিক উৎপাদনের জন্য প্রচুর নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করছে, যার ফলে সেই অধিক নাইট্রোজেন কিন্তু মাটিতে জলে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এই নাইট্রোজেনের স্থানিক ঘনত্ব বৃদ্ধির ফলে কিন্তু বিভিন্ন ধরনের নাইট্রোজেনের অক্সাইড যেমন নাইট্রাস অক্সাইড ইত্যাদি গ্যাসের পরিমাণ বাড়ছে বায়ুমণ্ডলে, এবং আমরা জানি নাইট্রাস অক্সাইড একটি গ্রিন হাউস গ্যাস যা কিন্তু পৃথিবীর বিশ্ব উষ্ণায়নে, ঠিক আছে, বিশ্ব উষ্ণায়নে কিন্তু সাহায্য করছে। ঠিক আছে, বা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে। ওকে, এবং সেকেন্ড হচ্ছে যে এই যে নাইট্রোজেন যুক্ত গ্যাসের বা নাইট্রোজেন যুক্ত যৌগগুলির স্থানিক পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কিন্তু অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এবং এই অ্যাসিড বৃষ্টির ফলে যে জল পৃথিবীর বুকে এসে পড়ছে তা মাটিকে অম্লীকরণ করছে এবং জলকেও অম্লীকরণ করছে, ফলে ফসলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, গাছপালার বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং জলজ জীবেদের ক্ষতি সাধন হচ্ছে। তাহলে দুটো জিনিস
একটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস দিয়ে বলবে, আর একটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি দিয়ে বলবে। ওকে, নেক্সট, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে তা লেখো। তো এখানে তোমরা উদাহরণ দিয়ে বলবে যে ল্যান্টানা ক্যামেরার উদাহরণ দেবে, যে ল্যান্টানা ক্যামেরা হচ্ছে ক্রান্তীয় আমেরিকার থেকে আগত একটি বহিরাগত প্রজাতির উদ্ভিদ, যেটি ভারতবর্ষের জলবায়ুতে এসে খুবই তাড়াতাড়ি অভিযোজিত হতে পেরেছে, কারণ এর অভিযোজন ক্ষমতা খুবই ভালো, যার ফলে এই গাছ যে জায়গাতেই জন্মায় সেখানে এরা পুরো ঝোপ বা ঝাড় তৈরি করে ফেলে, ঝোপঝাড় তৈরি করে ফেলে এবং অন্য কোনো স্থানীয় প্রজাতির উদ্ভিদকে সেখানে জন্মাতে দেয় না, ঠিক আছে। ফলে সেই জায়গার যে জীব বৈচিত্র্য, উদ্ভিদের জীব বৈচিত্র্য, তার ক্ষতি সাধন হচ্ছে, এবং যেহেতু উদ্ভিদের জীব বৈচিত্র্য কমে যাচ্ছে তার ফলে কিন্তু সেখানকার প্রাণীদের যে জীব বৈচিত্র্য তারও কিন্তু ক্ষতি সাধন হচ্ছে, ঠিক আছে। নেক্সট যাচ্ছি আমরা, বন্যপ্রাণীর আইন অনুসারে অভয়ারণ্যে কি কি কাজ নিষিদ্ধ সেটা তোমাদেরকে তার 4টি তালিকাভুক্ত করতে দিয়েছে। তো দেখো, বন্যপ্রাণী আইন অনুযায়ী অভয়ারণ্যে কোনো রকম বা কোনো প্রকার প্রাণীদেরকে হত্যা করা বা প্রাণীদের ক্ষতি সাধন করা নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে, অভয়ারণ্যে কোনো রকম চোরা শিকার বা শিকার নিষিদ্ধ। তৃতীয় হচ্ছে, অভয়ারণ্যে বন্যপ্রাণীদের বাসস্থান ধ্বংস করা নিষিদ্ধ। চতুর্থ হচ্ছে, অভয়ারণ্যের মধ্যে কোনো রকমের বাসস্থান নির্মাণ, ঠিক আছে, কোনো ধরনের নির্মাণ কার্য কিন্তু নিষিদ্ধ, এবং কোনো রকম এগুলো, এই 4টি তোমরা কিন্তু লিখতে পারো। ওকে, নেক্সট বলছে দেখো, ডিডিটি পাখির দেহে প্রবেশ করলে কি কি অসুবিধার সৃষ্টি হতে পারে। তো দেখো, ডিডিটি প্রথমেই লিখবে, ডিডিটি হচ্ছে একটি জৈব বিবর্ধক, অর্থাৎ একটি অভঙ্গুর রাসায়নিক পদার্থ, যা খাদ্য শৃঙ্খলে খাদক থেকে খাদকের মধ্যে খাদ্য থেকে খাদকের মধ্যে ধীরে ধীরে প্রবাহিত হয় এবং জৈব বিবর্ধন ঘটায়, এবং এভাবেই পাখির দেহে ডিডিটি কিন্তু নানা ধরনের অসুবিধার সৃষ্টি করে। যেরকম পাখির দেহে ডিডিটি জৈব বিবর্ধনের ফলে পাখির যে ক্যালসিয়ামের বিপাক্রিয়া তা ব্যাহত হয়, এবং এর ফলে পাখির ডিমের যে খোলস তা পাতলা হয়ে যায় এবং পাখির ডিম ফেটে যায়, ঠিক আছে, এবং এর ফলে কিন্তু পাখির সংখ্যা ধীরে ধীরে কমে যায়। এছাড়াও ক্যালসিয়ামের বিপাকে অসুবিধা ঘটানো ছাড়াও এটি কিন্তু পাখির স্নায়ুতন্ত্রকেও আঘাত করে, ঠিক আছে, স্নায়ুতন্ত্রেরও ক্ষতি সাধন করে, পাখির যে হরমোনাল সিস্টেম তার ক্ষতি সাধন করে, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি করে থাকে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু অ্যান্সারটা করবে 2 নম্বরের জন্য 2-3 লাইনে। তো এই ছিল তোমাদের পেজ নাম্বার 358 সবকটি 2 মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই যে কোয়েশ্চেন করলাম নিচে কমেন্ট করে জানিও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিও ঘোষণা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।